অর্জুন, তুমি এভাবে কাঁদবে না, তাহলে সাথী হয়তো কিছু সন্দেহ করবে। আমি পারছি না মেসোমশাই, আমি পারছি না। আমার চোখের জলটাকে আমি কিছুতেই আটকে রাখতে পারছি না। তাহলে এত বড় আঘাত সহ্য করেও আমি কি করে বেঁচে আছি তুমি বলতে পারো? আদিত্য তো আমার একমাত্র সন্তান, সে অকালে চলে গেল, আর পুত্র শোক বুকে নিয়ে বেঁচে রইলাম আমি। এর প্রতিশোধ আমি নেবই মেসোমশাই। ওই ভগবান জানাকে আমি ফাঁসি কাটে ঝুলিয়েই ছাড়বো। কিন্তু ঘরে বসে কাঁদলে সে কাজটা তুমি কিছুতেই করতে পারবে না অর্জুন। শোনো, এই মুহূর্তে আমাদের সকলের চোখের জলটাকে জমিয়ে পাথর তৈরি করতে হবে, পাথর। আর তাই তো আমি শহরে গিয়ে হাইকোর্টের একজন বড় উকিলের সঙ্গে এই ব্যাপারে কথা বলে এসেছি। কি বললেন উনি? উনি বললেন, কেসটা কঠিন হলেও ঘড়িটা যখন আমাদের হাতে আছে তখন এই কেসটা আমরা জিতবই। কিন্তু ওই ঘড়িতে তো আদিত্যর খুনের কোনো ছবি নেই, আছে সাথীর উপর অত্যাচারের ছবি। উনি বললেন, সবার আগে আমরা নারী ধর্ষণের অভিযোগে মামলা করব। একবার ভগবান জানাকে কোর্টে তুলে আনতে পারলেই ব্যাস, তারপর তার সঙ্গে খুনের কেসটাও জুড়ে দেওয়া হবে। কিন্তু সাথীকে না জানিয়ে এত সব কাজ কি করে করবো মেসোমশাই? করতেই হবে অর্জুন, করতেই হবে। ভেবে দেখো, একজন অন্ধ প্রতিবন্ধী মেয়ের মনে সিঁদুরের চেয়ে আলো জ্বলে উঠেছিল, সেটা যদি নিভে যায় তাহলে হয়তো সে মনের দুঃখে আত্মহত্যা করে বসবে অর্জুন। না মেসোমশাই, ওই কথাটা একদম বলবেন না। কারণ দেখুন, আমি তো সাথীকে সবসময় এড়িয়ে চলি। হ্যাঁ, জানেন জানেন, ওর চোখের দিকে তাকালেই না আমার বুকের ভেতর থেকে একটা কান্না যেন ঠেলে উঠে আসতে থাকে। না 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 অর্জুন, না, এই মুহূর্তে আমাদের কান্না ভুলে সকলকে সবসময় হাসি খুশি থাকতে হবে। আচ্ছা অর্জুন, আদিত্যের বয়ানে সাথীকে যে তোমাকে একটা চিঠি লিখতে বলেছিলাম, তুমি লিখেছিলে? পারলাম না মেসোমশাই, আমি কিছুতেই পারলাম না। আমার বোনের সঙ্গে এত বড় ছলনা আমি কি করে করব, কি করে? তাই তো উপমাকে বলেছি আজই আদিত্যর বয়ানে সাথীর নামে একটা চিঠি লিখে আনতে। খুব ভালো কাজ করেছো অর্জুন, খুব ভালো কাজ করেছো। উপমাকে চিঠি লিখতে বলে তুমি খুব ভালো কাজ করেছো। তুমি লিখতে গিয়ে কি লিখে ফেলবে কে জানে। এখন আমি থাকতে থাকতে উপমা যদি এসে পড়ে তাহলে খুব ভালো হয়। কে বাবা, আপনি কখন এলেন? আমি আমি এই তো এক্ষুনি এলাম মা। বাবা, উপমার সঙ্গে আপনি কি কথা বলতে চাইছেন? নিশ্চয়ই দাদার বিয়ের কথা। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো মা, তুমি ঠিক ধরেছো। বাবা, আপনি খুব ভালো কাজ করেছেন। না রে বোন, না, আমাদের বিয়েটা এখন কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? আরে আদিত্য 3 বছরের জন্য আসামে গেছে, ও ফিরে না এলে তো বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে না রে। ও নেই তো কি হয়েছে, তার জন্য তোদের বিয়েটা কেন হতে পারে না দাদা? আসলে কি জানো বৌমা, আদিত্য কবে ছুটি নিয়ে এখানে আসবে সেটা না জানা পর্যন্ত তো বিয়ের দিনটা ফাইনাল করা যাবে না মা। হ্যাঁ রে বোন, দেখ, তোদের বিয়েটা না হয় তাড়াহুড়ো করে হয়েছিল, কিন্তু এখন তো আত্মীয় স্বজনদের খবর পাঠাতে হবে, নেমন্তন্নের কার্ড ছাপাতে হবে। আদিত্যরা যে কবে আসবে। আদিত্য, কাঁদছিস কেন দাদা? আমি বরং ওকে একটা চিঠি দেবো। জানা দাদা, খাতা কলমটি নিয়ে আমি বলবো আর তুই লিখবি। সাথী, আদিত্যরা চিঠি এসে গেছে। সাথী, চিঠি এসে গেছে? তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, এই মাত্র তোদের লেটার বক্সে চিঠিটা পেলাম, ওপরে তোর নামটাই লেখা আছে। দে আমাকে দে। এই দাদা, এই খামটা খুলে চিঠিটা পড়ে আমাকে একটু শোনা না। তোকে লেখা তোর বরের গোপন চিঠিও আমি পড়তে পারবো না রে। কিন্তু তোরা পড়ে না শোনালে আমি কি করব? আমায় দে, আমি পড়ে শোনাচ্ছি। দাঁড়াও উপমা, দাঁড়াও। বৌমাকে লেখা ছেলের চিঠিটা বাবা হয়ে আমার শোনা বোধহয় উচিত হবে না। আমি বরং যাই। আদিত্য যেখানেই থাকুক ও নিশ্চয়ই সুখে আছে, শান্তিতে আছে, পরম শান্তি। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ও যেখানেই আছে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। পর ভাই পর, চিঠিতে কি লিখেছে শুনি। হ্যাঁ, এই তো পড়ছি। আমার সাথী, চলে আসার সময় তোমার মুখ দেখতে পেলেও কোনো কথা হয়নি। আশা করি এতদিনে সুস্থ হয়ে উঠেছ। একটা জানোয়ারের অমানবিক কাজের জন্য তুমি যেন মাথা নিচু করে থেকো না। কোনো বিষাক্ত পোকা কামড়েছিল ভেবে ভুলেছে। আমি ছুটি নিয়ে তোমার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি রে, থামলি কেন? পড়। এই তো পড়ছি তো, কিন্তু এখন গেলে আর অর্জুনের বিয়ের সময় যেতে পারবো না। তাই ভাবছি
একেবারে ওই সময় যাব, সবাই মিলে খুব আনন্দ করব। ভালো থেকো, তোমার আদিত্য। আজ আমার মন থেকে একটা পাথর নেমে গেল। এটা আমার স্বামীর দেওয়া প্রথম চিঠি, আমার জীবনে এক পরম সম্পদ। হ্যাঁ, পরম সম্পদ। যাই রে, তোরা কথা বল। এই বোমা, কি হচ্ছে কি? স্টেডি। আমি আর এইভাবে সাথীকে ঠকাতে পারছি না অর্জুন। যতদিন না ওই শয়তানটা শাস্তি হচ্ছে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে না। আচ্ছা আচ্ছা, মেসমশাই কি উকিল বাবুর কাছে গিয়েছিলেন? হ্যাঁ, 7 দিনের মধ্যে কেস ফাইল হবে। কিন্তু কিন্তু তার আগে যে উপমা, আমার তোমাকে কিছু কথা বলার ছিল। বলো, কি বলার আছে বলো। না মানে আমাদের দুজনের ভালোবাসার সম্পর্কটা আমাদেরকে ভুলে যেতে হবে। তার মানে কি বলতে চাইছো তুমি? আমরা সারা জীবন শুধু বন্ধু হয়েই থাকবো। কিন্তু আজ হঠাৎ এই কথা বলছো কেন? বলছি তার কারণ, যে সম্পর্কটা কোনোদিন মিলনের ছবি আঁকতে পারবে না, তাকে প্রশ্রয় দিয়ে কি লাভ? অর্জুন, এখনই মিলনের কথা আসছে কেন? আগে তোমার জীবন থেকে সমস্ত দুর্যোগ কেটে যাক, তারপর। কাটবে না উপমা, কোনোদিন এই দুর্যোগ কাটবে না। কারণ যখনই তোমার আমার বিয়ের কথা উঠবে, আদিত্যর এ বাড়িতে ফিরে আসার কথা উঠবে, আর যেটা কোনোভাবেই সম্ভব নয়, তাই তো আদিত্য বেঁচে আছে এই মিথ্যেটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের দুজনের বিয়ের স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেলতে হবে। কিন্তু তুমি তো সারা জীবন আদিত্যর মৃত্যুর খবরটা সাথীর কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন কোনো না কোনো ভাবে সাথী এই খবরটা জানবে। ঠিক, তোমার কথা মেনে নিয়ে বলছি, যদি জানতেই পারে তাহলে ওই মেয়েটার সামনে আমি কি করে বিয়ের পিঁড়িতে বসবো বলতে পারো? কিন্তু তোমাকে ভালোবেসে আমি কি অপরাধ করেছি বলতে পারো? কেন বিনা অপরাধে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ কেন অর্জুন, কেন? তুমি কোনো অন্যায় করোনি, কোনো অন্যায় করোনি। আমরা কেউ কোনো অন্যায় করিনি। ওই নিয়তি আমাদের নিয়ে একটা নিষ্ঠুর খেলা খেলছে, সাপ লুডো খেলা। তাই তো বিষাক্ত সাপের মুখে পড়ে ওই 90-এর ঘর থেকে আমাদের নেমে আসতে হয়েছে এই নয়ের ঘরে। তুমি ঠিক বলেছ অর্জুন। জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে আমি চোখেই দেখিনি। তাকে কেমন দেখতে, সে বেঁচে আছে নাকি মারা গেছে তা আমি কিছুই জানি না। বাবার স্নেহ ভালোবাসা কাকে বলে তা আমি কোনোদিন বুঝতেই পারিনি। কিন্তু আজ যখন আমি তোমাকে ভালোবেসে আঁকড়ে ধরলাম, তখন নিয়তির কি নিষ্ঠুর পরিহাস দেখো। আমার জীবনটাকে আবার আমার জীবনটাকে মরুভূমির হাহাকারে ভরিয়ে দিল। আচ্ছা, আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো অর্জুন? কি করে বলবো বলো তো? আমি কি করে বলবো? আজ তুমি, আমি, সাথে আমাদের 3 জনের বাঁচার রাস্তাটাই গোলক ধাঁধায় হারিয়ে গেছে। তোমার আমার ভালোবাসা আর চক্রবুহে বন্দী অভিমন্যুর মতো দিশাহারা। তাই তো আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে ভুলে গিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করো উপমা। আর ততদিনের জন্য আমাকে তোমার বন্ধু হিসেবে তোমার পাশে একটু থাকতে দিও। শুধু বন্ধু হয়ে। আর এটাই হোক আমাদের নতুন জীবনের গান। কি করে গাইব আমি জীবনের গান, বুকের ভেতর লুকিয়ে রেখে ব্যথা ভরা অভিমান, ব্যথা ভরা অভিমান।
চমৎকার। যদিও আমি গান বাজনার সমাজদার নই, তবে তোমার এই গানটা শুনে মনটা কেমন ভারী হয়ে গেল। তুমি তো উপমা, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? গুণধর পণ্ডিত, ইস্ট আর ওয়েস্ট, আই এম দ্য বেস্ট। না, আপনি বেস্ট নন। আপনাকে আমরা একটা জঘন্য শয়তান বলেই জানি। আমিও জানি আমি কি জিনিস। তবে তোমার এই কথাটা শুনে আমার ভারী মনটা কিন্তু আবার হালকা হয়ে গেল। কিন্তু আপনাকে এখানে দেখতে আমার একটু ভালো লাগছে না। কি চাই আপনার? আচ্ছা, ভ্যানতারা না করে সোজাসুজি বলি, সাথী মানে অন্ধ মেয়েটার হাতে একটা ঘড়ি ছিল, যদিও সেটা ঘড়ি নয়, ক্যামেরা। হ্যাঁ, সেটা আমার হাতেই বাঁধা আছে। আরে বাবা রে, তুমি তো আমার কাজটা আরো সহজ করে দিলে। এই ঘড়িটা আমি তোমার কাছ থেকে নিয়ে যেতে চাই। চাইলেই তো সবার কাছ থেকে সবকিছু পাওয়া যায় না মিস্টার পণ্ডিত। আপনি আমার গুরু ঠাকুর নন, আর আমি আপনার খাস তালুকের প্রজাও নই। বেরিয়ে যান এখান থেকে, বেরোন। অর্জুন, এই যে উপমা, শোনো, আমি এইমাত্র খবর পেলাম যে আই এম সরি স্যার, আমি পরে এক সময়। না, আপনি কোথাও যাবেন না, আপনি এখানে থাকবেন। দিস ইজ মাই অর্ডার। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন পুলিশকে কিভাবে কাজ করতে হয়। উপমা, আমি তোমাকে দুটো অফার দিচ্ছি। নাম্বার 1, ওই ঘড়িটা যদি তুমি আমার হাতে তুলে দাও, তোমাকে আমি 5 লাখ টাকা দেবো। এই প্রস্তাবে যদি রাজি না থাকো, তাহলে আমার 2 নম্বর অফার হচ্ছে, এই পিস্তলের জোরে ঘড়িটা আমি তোমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাব। এবার তুমি ঠিক করে নাও কোনটা করবে। যা করা তাড়াতাড়ি করো, আমার ধৈর্য কিন্তু ভীষণ কম। আমি কারো হুমকির পায়ে মাথা নামাই না গুণধর পণ্ডিত। একটা কথা মনে রাখবেন, আমি আপনার লকআপের আসামি নই, সাংবাদিক, যার হাতের কলম আপনার ওই পিস্তলের থেকে অনেক বেশি শক্তিশালী। স্যার, কি করছেন আপনি? ছেড়ে দিন ওকে। একদম কোনো কথা বলবে না। ঘড়িটা নেওয়ার জন্যে তো আমি এসেছি। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। কোনো কথা তুমি? প্রভাতী, তুমি এখানে? হ্যাঁ, আমি প্রভাতী, আর ও হচ্ছে আমার মেয়ে উপমা। ঝুমা! হ্যাঁ, ঝুমা। ঝুমা? কে ঝুমা? আর আর এই লোকটাই বা কে? বলো মা। তোমরা তোমরা দুজনকে চিনলে কেমন করে? বলো, উত্তর দাও। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। চল মা, চল ঘরে, চল মা, ঘরে চল। আমাকে সত্যি কথাটা জানতেই হবে। বলো মা, এই জঘন্য চরিত্র শয়তানটার সাথে তোমার কি সম্পর্ক? বলো, উত্তর দাও। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ ঝুমা তোমার সম্পর্কে কি বলছি? এরপরও কোন লজ্জায় এখানে দাঁড়িয়ে আছো? যাও, বেরিয়ে যাও আমাদের সামনে থেকে, বেরিয়ে যাও। না, যাবেন না। আমাকে সত্যি কথাটা জানতেই হবে। বলো মা, আমার মাথায় হাত রেখে বলো, ওই লোকটাকে তুমি চেনো না? ওকে, কি ওর আসল পরিচয়? বলো, উত্তর দাও। ভগবান, ভগবান, তুমি আমাকে কোন কঠিন পরীক্ষার মধ্যে ফেললে ঠাকুর। ওরে মা, তোর মাথায় হাত দিয়ে আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। এই ঘুষখোর, অর্থপিশাচ, ও মানুষটাই হলো আমার স্বামী, তোর বাবা। না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই লোকটা তো গুণধর পণ্ডিত। আমার বাবার নাম তো ভাস্কর রায়। আমি সেই ভাস্কর রায়। আমার স্বভাব চরিত্র দেখে সবাই আমাকে গুণধর পণ্ডিত বলে ডাকে রে মা। হে ভগবান, হে ভগবান, তুমি কি করলে? যেই মানুষটার কথা আমি সারা জীবন ধরে ভেবে এসেছি, যার জন্য আমি রাতের পর রাত চোখের জলে ভেসেছি, যাকে একবার দেখার জন্য আমি 1000 বার তোমার কাছে মানত করেছি, আজ এই চরিত্র নিয়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো। কেন 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 কেন? কি করবি রে মা? সবচেয়ে নিয়তির লেখা। একদিন ও
ওর অত্যাচার সহ্য করতে না পেরে ও ছোঁয়াশ থেকে তোকে বাঁচাবো বলে তোকে বুকে করে নিয়ে আমি অনেক দূর পালিয়ে গেছিলাম। তবু তোর শরীর থেকে রক্তটাকে তো মুছে ফেলতে পারলি না। বিশ্বাস কর মা, বিশ্বাস কর, আমি যা কিছু করেছি তোকে সুখে রাখার জন্য করেছি। হ্যাঁ, বিদেশে গিয়ে লেখাপড়া করানোর জন্য রাজার ঘরে বিয়ে দিয়ে আমি তোকে রাজরানীর রূপে দেখবো বলে আমি টাকার নেশায় মেতে উঠেছিলাম রে মা। তাই বাপের পথে নেমে পড়েছিলাম রে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমরা তো তোমার কাছে রাজভোগ খেতে চাইনি, রাজসুখ চাইনি। আজ তোমার মেয়ে লেখাপড়া শিখে সাংবাদিক হয়েছে, সাংবাদিক। তার জন্য আমাকে তো আমার চরিত্র বিসর্জন দিতে হয়নি। বেরিয়ে যান। এই মুহূর্তে আমি আপনার সামনে থেকে, আপনি আমার সামনে থেকে বেরিয়ে যান। আপনাকে দেখে আমার সারা শরীর থেকে নাই কেঁপে উঠতে, চলে যান দয়া করে। তার আগে একবার আমার কাছে আয় না রে মা। না, না। তোর 2 বছর বয়সে তোর মা আমার বুক থেকে তোকে চুরি করে নিয়ে কোথায় লুকিয়ে রেখেছিল। আমি তোদের অনেক খুঁজেছি রে মা, কোনো সন্ধান পাইনি রে মা। এ মা, তোর এই ঝুমা নামটা আমি বড় আদর করে রেখেছিলাম রে মা। আমার আদরের ঝুমা, আমার আদরে। আমি ছোবো না মা, আমার এই পাপ হাতে আমি তোকে ছোবো না মা। শুধু দূর থেকে একবার আমাকে বাবা বলে ডাক মা। না, ডাকবো না। সমাজের সামনে গিয়ে আমি কি বলবো? আমার বাবা একজন আদর্শহীন, ঘুষখোর, খুনি, ধর্ষকদের দালাল। হ্যাঁ। আজ কোন সম্পর্কের দাবি নিয়ে নিজের মেয়ের সামনে এসে দাঁড়িয়েছেন? একমাত্র রক্তের সম্পর্কের দাবি ছাড়া কি আছে? ওই রক্তের সম্পর্কের কোনো দাম নেই তোর কাছে? না, নেই। আমি আজ আপনার পরিচয়টা স্বীকার করতে পারবো না। এই জীবনে আমি আপনার কাছ থেকে কিচ্ছু পাইনি, কিছু চাইও নি, কিন্তু আজ একটা জিনিস চাইবো, যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে বাবা বলে ডাকবো। বল মা, বল কি চাস? একবার শুধু মুখ ফুটে বলে দেখ মা। আমাকে গর্ব করে বলার মতন একটা পিতৃ পরিচয় দিতে পারবে, যে পরিচয় নিয়ে আমি সকলের সামনে দাঁড়িয়ে বলতে পারবো পুলিশ বাহিনীর কলঙ্ক গুণধর পণ্ডিত আমার বাবা নয়, আমার বাবা একজন আদর্শবাদী আইনের রক্ষক ভাস্কর রায়। কি হলো? পালিয়ে যাচ্ছেন কেন? জবাব দিন। শুনুন, আজ এই ঘড়িটা আমি আপনার পায়ের কাছে নামিয়ে রেখে যাচ্ছি। যদি আপনি গুণধর পণ্ডিত হন তাহলে ঘড়িটা তুলে নিয়ে গিয়ে ওই ভগবান জানার কাছে পৌঁছে দিন। আর যদি আমার বাবা হন তাহলে ওই খুনি ধর্ষকটার কোমরে দড়ি পরিয়ে তাকে ফাঁসি কাঁটা ঝুলিয়ে দিন। তা যদি করতে পারেন তবে আমি নিজে গিয়ে বাবা বলে ডেকে আপনার পায়ে প্রণাম করব, আমার জীবনের প্রথম পিতৃ প্রণাম। কারণ আমার সামনে দাঁড়িয়ে থাকা এই গুণধর পণ্ডিতকে আমি ঘেন্না করি। I hate you. I hate you. যাও, তোমার মধ্যে বিবেক বলে যদি কিছু থাকে তাহলে আজ তোমার রক্তের ঋণ শোধ করার চেষ্টা করো। যে মেয়েটা পূজার ফুল নিয়ে তার বাবার পায়ে অঞ্জলি দিতে চাইছে তার হাতে চিতার ছাই তুলে দিও না, চিতার ছাই তুলে দিও না। যে ঘড়িটার জন্য এখানে এসেছিলেন সেই ঘড়িটা তো পেয়ে গেছেন। যান, ওটা তুলে নিয়ে গিয়ে ভগবান জানার কাছে পৌঁছে দিন।
ভাস্কর রায় হয়ে উঠতে না, আমি কোনো তার পণ্ডিত, আমি কোনো তার পণ্ডিত যার বুকের ভেতরে বিবেক বলে কিচ্ছু নেই, যে দুনিয়াতে টাকা ছাড়া তাহলে চুপচাপ বসে আছেন কেন? কেন আপনার চোখ দিয়ে আজ জল পড়ছে? জবাব দিন, জবাব দিন স্যার। না স্যার না, আপনি বদলে গেছেন। আপনি গণধর পণ্ডিত নন, এক আদর্শবাদী অফিসার ভাস্কর রায়। আপনি ওখানে বসে আছেন, ওই দিকে আমাদের বাবুর টেনশনে মাথা খারাপ। ঘড়িটা পেয়েছেন স্যার? কি হলো, কি হয়েছে আপনার? ঘড়িটা কোথায়? ওই তো স্যারের পায়ের কাছে পড়ে আছে, যান ওটা তুলে নিয়ে গিয়ে আপনাদের ভগবান জানের কাছে পৌঁছে দিন। আরে বাহ, মাল পেয়ে গেছেন, তবু করে বসে বসে অত কি ভাবছেন স্যার? ঠিক আছে, আমি এই ঘড়িটা নিয়ে যাচ্ছি। তোদের বাবুকে বলে দিস আমি আসছি। এই কথাটা বলার জন্য আপনি আমাকে লাথি মারলেন কেন স্যার? আমি তো গোলাম, বাবুর হুকুমেই আমি এখানে এসেছি। চলি স্যার, প্রণাম। রোহিণী, এই ঘড়িটা তুলে নিয়ে গিয়ে থানার মালখানায় জমা দিয়ে দাও। আমি ভগবান জানার বাড়ি হয়ে আমার 2 বছরের মেয়ে ঝুমা, আরে আমার কোলে উঠে খেলতো, এইভাবে করে নাচতো, আমার নাকে কানে কামড়ে দিত। সেই মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, সাংবাদিক হয়েছে আমার মেয়ে। এই মেয়েকে আমি আর হারাতে পারবো না, কিছুতেই না। এক মিনিট দাঁড়ান স্যার। স্যার, আজ সমস্ত পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমার এই ডান হাত তুলে আপনাকে স্যালুট করছি স্যার, স্যালুট।